স্বামী শারদানন্দজি মহারাজ ছিলেন ধীর স্থির অচঞ্চল। কারো মনে কখনো তিনি আঘাত দিতেন না, কখনো চড়তেন না। সমস্যা যতই গভীর হোক কখনো বিচলিত হতেন না। আর ছিল অদ্ভুত যুক্তিনিষ্ঠা, অথচ নিখাত প্রেমের শরীর। স্থির হয়ে বসে থাকতেন। এতটুকু চঞ্চলতা নেই, শরীরেও নেই, মনেও নেই। অথচ সেই অচঞ্চল পর্বততুল্য মানুষটির কাছে লোকে যখন এসে তাদের যাবতীয় দুঃখ কষ্টের কথা জানাতো, তারা দেখত তারা পাষাণের কাছে জানাচ্ছেন না। সকলেই তার কাছে এত দরদ ও সহানুভূতি পেত যে তাদের মনে সমস্ত জ্বালা দূর হয়ে যেত। কত রকমেরই না লোক, আর কত রকম তাদের আবদার, কিন্তু সকলের তার কাছে অবাধ অধিকার। অপরে বিরক্ত হতে পারে, কিন্তু তার কোনো বিরক্তি নেই। স্বামী শারদানন্দজি মহারাজ সম্পর্কে এই কথাগুলি প্রায়ই বলতেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দ্বাদশ সংঘাধ্যক্ষ অর্থাৎ 12th প্রেসিডেন্ট মহারাজ স্বামী ভূতেশানন্দজি মহারাজ। স্বামী শারদানন্দজি মহারাজের মন্ত্রশিষ্য স্বামী ভূতেশানন্দজিকে যারা দেখেছেন তারা সবাই বুঝবেন শিষ্যের সঙ্গে গুরুর স্বভাবের কি অসাধারণ সাদৃশ্য। শুধু গুরুর অসাধারণ পাণ্ডিত্য ও শাস্ত্রজ্ঞানকেই নয়, তাঁর অতুলনীয় স্বভাব লক্ষণকেও যেন তিনি আত্মসাৎ করেছিলেন। প্রজ্ঞা, বুদ্ধি, যুক্তি, তপপরায়ণতা, করুণা, মমতা, ধৈর্য, স্থৈর্য, তিতিক্ষাসহ অসাধারণ গুরুর অসাধারণ আধ্যাত্ম সম্পদের সুযোগ্য উত্তরাধিকারী ছিলেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। স্বামী ভূতেশানন্দজি মহারাজের জন্ম পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোমসার গ্রামে ইংরাজির 1901 সালের 8ই সেপ্টেম্বর, বাংলার 1308 সালের 23শে ভাদ্র, কৃষ্ণা একাদশী তিথি রবিবার। জন্ম মুহূর্ত সন্ধে 7টা। জন্মপত্রিকা অনুসারে মীন লগ্নে পুনর্বসু নক্ষত্রে তাঁর জন্ম। জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন জাতক বিশ্ববিশ্রুত লোকগুরু রূপে প্রতিষ্ঠা লাভের জন্য দৈব নির্দিষ্ট। বিদ্যা, তপশক্তি, হৃদয়বত্তা ও আধ্যাত্মিক সম্পদের গুণে তিনি পৃথিবীর অগণিত মানুষের হৃদয় মন জয় করবেন বলে যেন তাঁর নাম রাখা হয়েছিল বিজয়, বিজয়চন্দ্র রায়। পিতার নাম শ্রীযুক্ত পূর্ণচন্দ্র রায় এবং মাতা চারুবালা দেবী। বিজয়চন্দ্র ছিলেন তাঁদের একমাত্র পুত্র। এর আগে তাঁদের একটি কন্যার জন্ম হয়েছিল, নাম সুশীলা। বিবাহের পর এক পুত্রের জন্মদান করে তাঁর মৃত্যু হয়। দামোদরের তীরে শান্ত স্নিগ্ধ সুন্দর গ্রাম সোমসার কিন্তু রায় পরিবারের আদি নিবাস নয়। 18 শতকের মাঝামাঝি উত্তরবঙ্গের গৌড় থেকে রাঢ়ী ব্রাহ্মণ শ্রেণীর কুতুমি শাখার গৌতম গোত্রীয় সম্ভ্রান্ত রায় পরিবার সোমসার গ্রামের মানুষের সাদর আহ্বানে সেখানে বসবাস করতে আসেন। গ্রামের মানুষের আহ্বানের কারণ সে সময় সেখানে কোনো ব্রাহ্মণ পরিবারের বাস ছিল না। গ্রামের মানুষেরা সামাজিক ও ধর্মীয় নেতৃত্বের প্রয়োজনে গ্রামে অন্তত একঘর সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের বাস আন্তরিকভাবে চাইছিলেন। গ্রাম দেবতা স্বয়ম্ভু লিঙ্গ সোমেশ্বরের নাম থেকে গ্রামের নাম হয় সোমসার। সোমসারে রায় পরিবারের ছিল প্রায় 200 বিঘা ধান জমি, 6টি পুকুর এবং গোয়ালে 50টি গরু। গৌড় থেকে সোমসারে এসেছিলেন রায় পরিবারের গদাধর রায়। বিজয়চন্দ্রের পিতা পূর্ণচন্দ্র ছিলেন গদাধর রায়ের অধস্তন পঞ্চম পুরুষ। পূর্ণচন্দ্র রায় কলকাতায় একটি বেসরকারি অফিসে উচ্চ পদে কাজ করতেন। 3 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বয়োজ্যেষ্ঠ। পূর্ণচন্দ্র ছিলেন সদাচারী এবং ধর্মপরায়ণ। সত্যবাদিতা ও তেজস্বিতা ছিল তাঁর চরিত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সদানন্দ অথচ ব্যক্তিত্ব সম্পূর্ণ পূর্ণচন্দ্র গ্রামের সকলের কাছেই ছিলেন বিশেষ শ্রদ্ধেয়। তাঁর সহধর্মিণী চারুবালা ছিলেন কলকাতার মেয়ে। তিনি ছিলেন অত্যন্ত ধর্মশীলা। তার সরল স্বভাবের জন্য তিনি গ্রাম ও পরিবারের সকলের খুবই প্রিয় ছিলেন।
তার সেবাপরায়ণতা ছিল অতুলনীয়। কলকাতার মেয়ে বলে তখনকার বিচারে তিনি যথেষ্ট শিক্ষিত ছিলেন। রামায়ণ, মহাভারত এবং পুরাণাদি যেমন তিনি রোজ পাঠ করতেন, পরিবার ও পাড়ার অন্যান্য মেয়েদেরকেও পড়ে শোনাতেন। তার নির্মল অন্তর ছিল রাগ, দ্বেষ, লোভ ও আসক্তি শূন্য। তিনি এমনই সত্যবাদিনী ছিলেন যে কেউ মিথ্যে কথা বলতে পারে তা তিনি বিশ্বাস করতে পারতেন না। তিনি ছিলেন যেমন সুন্দরী, তেমনই তার স্বভাব ও আচরণে ফুটে উঠত সহজাত আভিজাত্য। গৃহদ্বারে গরিব, দুঃখী বা ভিক্ষাপ্রার্থী এলে কখনোই রিক্ত হস্তে ফিরত না। গৃহদেবতা সদাশিবের প্রতি ছিল তাঁর একান্ত ভক্তি ও বিশ্বাস। বিবাহের পর বেশ কিছুকাল সন্তান না হওয়ায় তার মনে দুঃখ ছিল ঠিকই, কিন্তু সদাশিবের ব্রত, উপবাস ও উপাসনায় তার কোনো দিন ছেদ পড়েনি। অবশেষে একদিন তিনি পুত্রবতী হলেন। তিনি বিশ্বাস করতেন সদাশিবের কৃপায় তিনি পুত্রলাভ করেছেন। 8 বছর বয়সে বিজয়চন্দ্র অর্থাৎ পরবর্তীকালের স্বামী ভূতেশানন্দজি মহারাজ গ্রামের অশ্বিনী মাস্টারের পাঠশালায় তাঁর শিক্ষাজীবন শুরু করেন। সেকালে গ্রামের ছেলেরা একটু দেরিতেই পড়াশোনা শুরু করত। পাঠশালাতেই তাঁর তীক্ষ্ণ মেধার পরিচয় পাওয়া যায়। মা চারুবালার বিদ্যোৎসাহিতায় তাঁর শিক্ষাজীবন এগিয়ে চলে। বাবা পূর্ণচন্দ্র কার্যোপলক্ষে কলকাতায় থাকতেন বলে মায়ের ওপরেই তাঁর শিক্ষা ও তত্ত্বাবধানের সমস্ত ভার এসে পড়েছিল। 9 বছর বয়সে তার উপনয়ন হয়। উপনয়নের পর গ্রামের বটতলা ঘাটে দামোদরে স্নান করে গামছায় মুখ ঢেকে বাড়ি আসতেন। সদাশিবের সামনে বসে গায়ত্রী জপের আগে যাতে মা ভিন্ন অন্য কারো মুখ না দেখতে হয়। বস্তুত তখন থেকেই ব্রহ্মচারীর মতন জীবনযাপন শুরু করেন তিনি। শিক্ষা ও ধর্মজগতের গোড়াতেই মায়ের কাছে যে প্রেরণা ও উৎসাহ তিনি পেয়েছিলেন তা শেষ বয়সেও গভীর আবেগের সঙ্গে অন্তরঙ্গদের কাছে তিনি বলতেন। মায়ের যেমন ছিল পুত্র অন্তপ্রাণ, পুত্রেরও তাই মা অন্তপ্রাণ। মায়ের সঙ্গে নিত্য ফুল বেলপাতা দিয়ে সদাশিবের পুজো করতেন তিনি। গ্রামের দেবতা সোমেশ্বর শিব মন্দিরে শিবরাত্রি, গাজন এবং নীলের ব্রতে তিনি আনন্দে মেতে উঠতেন। পরবর্তীকালে অন্তরঙ্গদের কাছে তিনি বলতেন, ছেলেবেলায় আমিও মায়ের সঙ্গে শিবরাত্রিতে এবং নীলষষ্ঠীতে উপোস করতাম। মেয়েরা হাসাহাসি করত, বলতো ছেলেরা আবার নীলের উপোস করে নাকি? আমি বলতাম, শিব কি শুধু মেয়েদের একলার? শিব সকলের। মা কিন্তু আমাকে খুব উৎসাহ দিতেন। শৈশবেই তাঁর চরিত্রের উদাসীন ও অন্তর্মুখ প্রকৃতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ছেলেবেলায় তিনি বট, অশ্বত্থ, আম গাছের ছায়া ঘেরা রাঙামাটির পথে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যেতেন। ফুলের গন্ধে আকাশ বাতাস ম করা সেই রাঙামাটির উদাস পথে হাঁটতে খুব ভালো লাগতো তার। মায়ের কাছে শুনেছিলেন, সাধু সন্ন্যাসীরা পাহাড়ে পর্বতে ভগবানের ধ্যানে মগ্ন থাকেন। তপস্যার জন্য তীর্থে তীর্থে তারা ভ্রমণ করেন। তাই পাহাড়ের আকর্ষণে, তীর্থভ্রমণের আকর্ষণে বালক বিজয়চন্দ্র ওইভাবে পথে বেরিয়ে পড়তেন। পরবর্তীকালে নিজেই বলেছেন সেই কথা। মহারাজজি বলতেন, সে কি আকর্ষণ তা বলার নয়। একবার হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। গ্রামের একটি লোক আমাকে গ্রামের বাইরে অত দূর আসতে দেখে বলল, কই যাও ঠাকুর? আমি বললাম, দেশ ভ্রমণে যাচ্ছি। সে বলল, অনেক হয়েছে, এখন চলো বাড়ি চলো, তোমায় বাড়ি পৌঁছে দিই। বাড়িতে এসে মাকে বলল, ছেলের খোঁজ রাখেন না, কত দূর চলে গিয়েছিল। আরেকবার ওই রকম বেরিয়ে পড়েছি। অনেকটা দূর এসে দেখছি খুব শান্ত, নির্জন, ফাঁকা জায়গা। খুব ভালো লাগলো। নদীর ধারে বটগাছের নিচে বসে আছি। দেখছি নদীর ঢেউগুলো কেমন নেচে নেচে চলে যাচ্ছে। আমার মনটাও যেন তাদের সঙ্গে কোথায় হারিয়ে যেতে লাগলো। এদিকে কখন সন্ধে হয়ে এসেছে খেয়াল করিনি। জায়গাটা ছিল একটা শ্মশান। হঠাৎ কারোর ডাকে চেয়ে দেখি আমাদের গ্রামের একটা লোক আমাকে ডাকছে। বলছে, কি ঠাকুর, এখানে এলে কোথা থেকে?
এখানে বসে করছই বা কি? আমি আর কি বলবো, আমাকে চুপ করে থাকতে দেখে সে বলল, চলো আমার সঙ্গে বাড়ি চলো। লোকটি একটি গরুর গাড়ি নিয়ে গ্রামে ফিরছিল। সেই গাড়িতে আমাকে তুলে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে মাকে দু কথা শুনিয়ে ছাড়ল। বলল, এইটুকুন ছেলেকে একা ছেড়ে দিয়েছেন কোন আক্কেলে? ছেলেবেলায় আমি ওই রকম ছিলাম বলেই শিশুর মতন এক মুখ হাসিতে ভরে উঠত তাঁর মুখ। বিজয়চন্দ্র যে অনন্তের পথে যাত্রী হবেন তার সুস্পষ্ট ইঙ্গিত জীবনের উষা লগ্নেই তিনি ওইভাবে দিয়েছিলেন। অশ্বিনী মাস্টারের পাঠশালায় প্রথম শ্রেণী থেকে প্রতি বছর প্রথম স্থান অধিকার করে ক্রমে চতুর্থ শ্রেণীর পাঠ সমাপ্ত করলেন বিজয়চন্দ্র। পাঠশালাটি চতুর্থ শ্রেণী পর্যন্তই ছিল। তখন চতুর্থ শ্রেণীতে ছাত্রবৃত্তির পরীক্ষা হতো। সেটা পাশ করলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়া যেত। এবার পরবর্তী শিক্ষার জন্য শহরে যেতে হবে। তার মায়ের ইচ্ছে ছেলে কলকাতায় মামার বাড়িতে থেকে সেখানকার স্কুলে পড়বে, কিন্তু বাবার ইচ্ছে তা নয়। কারণ ছেলের উদাসীনতা ও অন্তর্মুখ স্বভাবের কথা তিনি বাড়িতে এলেই জানতে পারেন স্ত্রী এবং অন্যান্যের মুখে। তাছাড়া তিনি স্ত্রীর কাছে শুনেছেন ইতিমধ্যেই পুত্র লুকিয়ে গিরিশচন্দ্রের পূর্ণচন্দ্র নাটকটি পড়ে ফেলেছেন এবং তারপর থেকে প্রায়ই মাকে বলেন যে তিনি বৈরাগ্য এবং সন্ন্যাসের জীবনই বেছে নেবেন। পূর্ণচন্দ্র নাটকের বৈরাগ্য, তপস্যা ও সন্ন্যাসের ভাব ও কথা জ্বলন্তভাবে বালক বিজয়চন্দ্রের মনে চিরকালের জন্য মুদ্রিত হয়ে গিয়েছিল। পরবর্তী জীবনে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলতেন, বইটি মা আমার হাত থেকে কেড়ে নিয়ে বাস্কের মধ্যে লুকিয়ে রাখলেও তা আমার তখন পড়া হয়ে গিয়েছিল এবং একবার পড়েই আমার মাথায় সন্ন্যাসের ভূত চেপে বসেছিল। তখন থেকেই সন্ন্যাসী হওয়ার সংকল্প মনে জাগে। পূর্ণচন্দ্র স্ত্রীকে বললেন, ছেলে যখন বলেছে সে সাধুই হবে তখন তাকে আর পড়িয়ে কি হবে? কিন্তু ব্যক্তিত্বময়ী চারুবালা দেবী বললেন, ছেলে যাই হোক, বোকা হবে কেন? মায়ের ইচ্ছেরই জয় হলো। 1913 সালে বিজয়চন্দ্র উত্তর কলকাতার শ্যামবাজার বিদ্যাসাগর বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হলেন। রাজবল্লভ পাড়ায় 10 নম্বর সীতাকান্ত ব্যানার্জি লেনের মাতুলালয় গাঙ্গুলি বাড়িতে থেকে শুরু হলো তার কলকাতায় ছাত্র জীবন। মামা মনমথনাথ গাঙ্গুলি, মামিমা মৃণালিনী দেবী। বিজয়চন্দ্রের বয়স তখন 12 বছর। স্কুলে বেশ মন বসে গেল তার। পরীক্ষায় প্রথম হয়ে তিনি পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে, তারপর সপ্তম শ্রেণীতে উঠলেন। প্রথম হওয়ার জন্য তাকে স্কুলে মাইনে দিতে হতো না। অন্যান্য বন্ধুদের মতন খেলাধুলোয় সময় কাটানো তার ভালো লাগতো না। মামার বাড়ি থেকে গঙ্গা কাছেই। স্কুল থেকে ফিরে বিকেলে জলখাবার খেয়েই তিনি গঙ্গার ধারে বেড়াতে যেতেন। এইভাবে তার মনে গঙ্গার প্রীতি গভীর হতে থাকে। একদিন বেড়াতে গিয়ে দেখলেন গঙ্গার ধারে তার সমবয়সী বা কিছু বড় কয়েকটি ছেলে বসে গান গাইছে। সেখানে তিনি গেলেন। দেখলেন তাদের স্কুলের শিক্ষক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও সেখানে রয়েছেন। তিনি তাদের গান শেখাচ্ছেন। গানগুলি রামকৃষ্ণ বিবেকানন্দ সম্পর্কিত অথবা ভক্তিমূলক ভজন। বিজয়কে দেখে মাস্টারমশাই বললেন, বসো। যতক্ষণ গান হলো বিজয় বসে রইলেন। গান শেষ হলে সবাই মিলে গেলেন পাশেই একটা দোতলা বাড়িতে। মাস্টারমশাই বিজয়কেও ডেকে নিলেন সেখানে। বাগবাজারে গঙ্গার ধারে লক্ষ্মী ফ্লাওয়ার মিলের গায়েই বাড়িটি। বাড়িটি ছোট। একতলায় একটি ঘর, দোতলায় শিব মন্দির। ছোট হলেও পরিবেশটি ভালো লাগলো বিজয়ের। মাস্টারমশাই বললেন, তুমি এখানে রোজ আসতে পারো ইচ্ছে করলে। মাস্টারমশাই ছিলেন শ্রী শ্রী মায়ের দীক্ষিত। ফলে বেলুর মঠের অনেক সন্ন্যাসীর সঙ্গেই তাঁর ছিল ঘনিষ্ঠ পরিচয়। সেদিন থেকে ওই শিব মন্দিরে যাতায়াত শুরু হলো বিজয়ের। শিব মন্দিরের একতলার ঘরে একটি আলমারি ছিল। সেখানে কিছু বই ছিল। বইগুলি হলো কথামৃত, লীলা প্রসঙ্গ, স্বামীজির কর্মযোগ, ভারতে বিবেকানন্দ, স্বামী শিষ্য সংবাদ, বীরবাণী, উদ্বোধন পত্রিকা, গীতা, ভাগবত ইত্যাদি।
এখানে এসেই রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে তার প্রথম পরিচয় ঘটল। শিব মন্দিরের প্রতি ক্রমে বিজয়ের আকর্ষণ এতটাই বেড়ে গেল যে মন্দিরেই রাতে থাকতে শুরু করলেন তিনি। সকালে স্নানাদি করে মামার বাড়িতে গিয়ে খেয়ে স্কুলে যেতেন, আবার বিকেলে স্কুল থেকে ফিরে জলখাবার খেয়েই মন্দিরে চলে আসতেন। স্বাভাবিকভাবেই মামার বাড়িতে সবাই এতে বিশেষ উদ্বিগ্ন হয়ে পড়লেন, আপত্তিও করলেন তার ওইভাবে মন্দিরে আসায় এবং বিশেষ করে রাত্রে থাকায়। তবে আপত্তিতে শেষ পর্যন্ত কোনো কাজ না হওয়ায় ওনারা ব্যাপারটা মেনে নিলেন। তাছাড়া ওনারা দেখলেন বিজয়ের পড়াশোনায় কোনো গাফিলতি নেই, পড়াশোনা সে ভালোভাবেই করছে, সুতরাং বাধা ক্রমশ চলেই গেল। এখন মন্দিরই হয়ে উঠল বিজয়ের ঘরবাড়ি। রাতটা পড়াশোনা আর ধ্যান ভজনেই কেটে যেত তার। কখনো কখনো গভীর রাতে মন্দির সংলগ্ন বটতলা ঘাটে ধ্যান করতেন। সকালে গঙ্গায় স্নান করে মন্দিরে ফিরতেন। অনেকক্ষণ ধরে গঙ্গায় সাঁতার কাটতেন। বলতেন জল ছেড়ে উঠতে ইচ্ছে করতো না। তার স্বাস্থ্যও ছিল বেশ সবল এবং সুগঠিত। একসময় কুস্তিও লড়েছেন বন্ধুদের সাথে। মাস্টারমশাইয়ের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে বেলুর মঠ থেকে সাধুরা শিব মন্দিরে আসতেন। বিজয় দেখেছিলেন শিব মন্দিরে এসেছেন স্বামী তুরীয়ানন্দজি মহারাজ, স্বামী অখণ্ডানন্দজি মহারাজ এবং স্বামী প্রেমানন্দজি মহারাজ। আর যারা আসতেন তাদের মধ্যে প্রধান ছিলেন স্বামীজির শিষ্য ব্রহ্মচারী জ্ঞান মহারাজ। বাগবাজারের শ্রী শ্রী মায়ের বাড়ি থেকেও সাধুরা কেউ কেউ আসতেন। কেউ সেখানে স্তোত্রপাঠ করতেন, কেউ বা জপ ধ্যান করতেন, আবার কেউ ঠাকুর স্বামীজির বই বা গীতা ভাগবত ইত্যাদি পাঠ করতেন। আরও কয়েকজন যুবক মাঝে মাঝে আসতেন সেখানে, যারা পরে মঠে যোগ দিয়েছিলেন, যেমন স্বামী সন্তোষানন্দ মহারাজ এবং স্বামী ফণী মহারাজ অর্থাৎ স্বামী আত্মারামানন্দজি মহারাজ। এভাবে পাঠ, আলোচনা, জপ, ধ্যান ইত্যাদির একটি সুন্দর আধ্যাত্মিক পরিবেশ ওই শিব মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠল। এর সব কিছুর মূলেই ছিলেন কিন্তু জ্ঞান মহারাজ। তার আকর্ষণে শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী তরুণদের সংখ্যা এমন বেড়ে গেল যে ওই অপরিসর শিব মন্দিরে আর সংকুলান হচ্ছিল না। বড়রা ঠিক করলেন কাছাকাছি একটি বড় বাড়ি ভাড়া নিতে হবে। সেই অনুসারে 1920 সালে মদনমোহন তলার কাছে 538 চিতপুর রোডে বর্তমানে রবীন্দ্র সরণি একটি 3তলা বাড়ি ভাড়া নেওয়া হলো। 3তলা হলে কি হবে, এই বাড়িটিও খুব বড় ছিল না। একতলায় 2টি ঘর এবং রান্নাঘর ও কলঘর, দোতলায় একটি ঘর, 3তলায় ছাদে একটি ঘর। ছাদের ঘরটি ছিল ঠাকুর ঘর। সেখানে থাকতো ঠাকুর, মা, স্বামীজির পট। তখন ভক্তদের বাড়িতে, প্রাইভেট আশ্রমগুলিতে ঠাকুরের পটের সঙ্গে মা ও স্বামীজির পট রাখারও চল হয়ে গিয়েছে। বাড়িটি সত্যিই একটি আশ্রম হয়ে গেল। সবাই বলতো জ্ঞান মহারাজের আশ্রম। তখন বেশ কয়েকজন তরুণ এবং যুবক ওখানে থাকেন। কেউ স্কুলে পড়েন, কেউ পড়েন কলেজে। আর বেলুর মঠ, মায়ের বাড়ি ও বলরাম মন্দিরে যাতায়াত করেন জ্ঞান মহারাজের সঙ্গে। জ্ঞান মহারাজের সঙ্গে বিজয় প্রথম বেলুর মঠে গিয়েছিলেন 1918 সালে। লেখাপড়া, সাধন ভজন এবং ব্রহ্মচারীর মতন জীবনযাপন, এভাবেই আশ্রমে চলল তাঁদের জীবন। একদিন স্বামী শারদানন্দজি মহারাজ এলেন ঠাকুর ঘরে। সেদিন মহাবীরের পুজো হলো। বেলুর মঠ, মায়ের বাড়ি এবং বলরাম মন্দিরে যাতায়াতের সুবাদে বিজয়চন্দ্র শ্রীরামকৃষ্ণের 10 জন সাক্ষাৎ সন্ন্যাসী পার্ষদের দর্শন ও সান্নিধ্য লাভ করেন। তারা হলেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, স্বামী শিবানন্দ মহারাজ, স্বামী অখণ্ডানন্দ মহারাজ, স্বামী শারদানন্দ মহারাজ, স্বামী প্রেমানন্দ মহারাজ, স্বামী তুরীয়ানন্দ মহারাজ, স্বামী শুভদানন্দ মহারাজ, স্বামী অভেদানন্দ মহারাজ, স্বামী অদ্ভুতানন্দ মহারাজ এবং স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ। ঠাকুরের গৃহী পার্ষদবৃন্দের মধ্যে যাঁদের সান্নিধ্যে বিজয় এসেছিলেন তারা হলেন শ্রী ম এবং বৈকুণ্ঠনাথ সান্যাল। শ্রী ময়ের কাছে তিনি আধ্যাত্ম জীবনের অনেক রসদ এবং প্রেরণা পেয়েছেন।
গান শুনতে চাইলে একবার শ্রী মকে তিনি 3টি ভজন শুনিয়েছিলেন। ছোটবেলায় মায়ের কাছেই তার গান শেখার হাতেখড়ি। চারুবালা দেবী ছিলেন সুকণ্ঠের অধিকারিণী। ঠাকুরের স্ত্রী ভক্তদের মধ্যে গোলাপ মা, যোগিন মা এবং গৌরী মাকেও বিজয় দর্শন করেছিলেন। 1918 সালের 24শে ডিসেম্বর ছিল শ্রী শ্রী মায়ের জন্মতিথি। শ্রী শ্রী মা তখন আছেন উদ্বোধনে। জ্ঞান মহারাজ সেদিন শিব মন্দিরের বালকদের নিয়ে গেলেন শ্রী শ্রী মাকে দর্শন করাতে। ঘটনাটি পরবর্তীকালে স্বামী ভূতেশানন্দজি মহারাজ স্বয়ং বলেছেন। সমস্ত দিনের উৎসব তখন শেষ হয়েছে। মায়ের সেবক রাসবিহারী মহারাজ অর্থাৎ স্বামী অরূপানন্দজি মহারাজ দোতলায় মায়ের ঘরের বারান্দা থেকে বললেন, সমস্ত দিন ভক্তদের দর্শন দিয়ে মা এখন ক্লান্ত। জ্ঞান মহারাজ একা মাকে প্রণাম করে যেতে পারেন। জ্ঞান মহারাজ উত্তরে জানালেন, তার সঙ্গের বালকদের যদি মাকে দর্শন এবং প্রণামের সুযোগ না হয় তাহলে তিনিও মাকে নিজ থেকেই প্রণাম করে যাবেন। সম্ভবত মাকে জিজ্ঞাসা করা এবং মায়ের আদেশে রাসবিহারী মহারাজ আমাদের সকলকেই ওপরে গিয়ে মাকে দর্শন এবং প্রণাম করার সুযোগ দিলেন। আমরা এক একজন করে গেলাম। মা তখন তার ঘরের দরজার সামনে আপাদমস্তক কাপড়ে ঢাকা অবস্থায় একটি চেয়ারে শুধু পা দুখানি বের করে রেখে বসেছিলেন। সুতরাং মায়ের মুখ দেখার সুযোগ আমাদের কারো হলো না। আমরা তার চরণ স্পর্শ করে প্রণাম করে এলাম। শ্রী শ্রী মাকে তাঁর জীবনকালে বিজয়ের সেই প্রথম এবং শেষ দর্শন। মায়ের তিরোধানের দিন উদ্বোধনে যখন তাঁর দেহ নিচের উঠোনে ভক্তদের দর্শনের জন্য রাখা হয়েছিল, সেই অবস্থায় মাকে তিনি দ্বিতীয়বার দর্শন করেন। উদ্বোধন থেকে মায়ের ভগবতী তনু যখন বেলুর মঠে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়, তখন জ্ঞান মহারাজের নেতৃত্বে অন্যান্য বালকদের সঙ্গে তিনিও মঠে গিয়েছিলেন এবং শেষকৃত্য সম্পূর্ণ হওয়া পর্যন্ত সমাধি প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। পরবর্তীকালে মহারাজের কাছেই শোনা গিয়েছে মায়ের মুখাগ্নি করেছিলেন শিবু দাদা অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ভাইপো শিবরাম চট্টোপাধ্যায়। 1920 সাল থেকেই জ্ঞান মহারাজের আশ্রমেই বিজয় সবসময় থাকতেন। এখান থেকেই তিনি স্কুলে যাতায়াত করেন, খাবার সময় মামার বাড়িতে যান, স্কুলের সময়ের আগে পরে এবং প্রতি রবিবার আশ্রমের তরুণদের মতন তিনিও গরিবদের জন্য বাড়ি বাড়ি গিয়ে মুষ্টি ভিক্ষা করতেন। মুষ্টি ভিক্ষার চাল একটি মাটির হাঁড়িতে জমা থাকত বাগবাজারের কিরণচন্দ্র দত্তের বাড়িতে। কিরণবাবু তাঁর বাড়িতেই রামকৃষ্ণ বিবেকানন্দ সমিতি গঠন করেছিলেন। আশ্রমের ছেলেরা ছিলেন এই সমিতির স্বেচ্ছাসেবক। তাদের মধ্যে ছিলেন কিরণবাবুর বড় ভাইপো পটল অর্থাৎ দ্বিজেন্দ্রনাথ। স্বামী শারদানন্দজি মহারাজের মন্ত্রশিষ্য পটল ছিলেন বিদ্যাসাগর স্কুলে বিজয়ের সহপাঠী। বস্তুত তখন মামার বাড়ির সঙ্গে বিজয়ের আর কোনো যোগাযোগই নেই। একদিন তিনি মুষ্টি ভিক্ষায় বেরিয়েছেন। পরিচিত একজন দেখা হতে বললেন, তাড়াতাড়ি মামার বাড়িতে যাও, তোমার মা খুব অসুস্থ হয়ে পড়ায় তোমাদের গ্রাম থেকে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। সঙ্গে সঙ্গে মামার বাড়িতে গিয়ে দেখেন সত্যিই মা খুবই অসুস্থ, প্রায় অন্তিমকাল। যে কদিন মা জীবিত ছিলেন তিনি প্রাণ ভরে মায়ের সেবা করলেন। অবশেষে একদিন তাঁরই কোলে মাথা রেখে সজ্ঞানে জপরত অবস্থায় চারুবালা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সময়টি ছিল 1919 সাল। বিজয়ের বয়স তখন 18 বছর। বাবা পূর্ণচন্দ্র 3 বছর আগেই অর্থাৎ 1916 সালে কলকাতায় শ্বশুরালয়ে অসুস্থ হয়ে পরলোক গমন করেছিলেন। 1919 সালে শ্যামবাজার বিদ্যাসাগর বিদ্যালয় থেকে 7টি বিষয়ের মধ্যে 5টিতে লেটার নিয়ে স্টার পেয়ে বিজয় এন্ট্রান্স পাশ করেন। ইংরাজির 2টি পেপারে লেটার হয়নি। পরীক্ষার মাস দুয়েক আগে তপস্যার প্রেরণায় তিনি কঙ্খল, হরিদ্বার এবং ঋষিকেশে পালিয়ে গিয়েছিলেন। হরিদ্বারের ট্রেনের টিকিট করে দিয়েছিলেন ফণী মহারাজ। তখন অবশ্য তিনি সাধু হননি। সেই গল্প থাকছে আমার পরবর্তী ভিডিওতে। এতক্ষণ আপনারা শুনছিলেন স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কথা। আজকে রইল এর প্রথম পর্ব।
ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।